আমি মোহাম্মদ ইমরান হোসেন রাসেল, সহকারী শিক্ষক, পদার্থবিজ্ঞান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পদার্থবিজ্ঞান বইয়ের ৩য় অধ্যায়ের বল সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। নিউটনের প্রথম সূত্র থেকে বল ও জড়তা, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বল পরিমাপের রাশিমালা, নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র আলোচনা করেছিলাম। আজকে আমরা মহাকর্ষ বল এই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। মহাকর্ষ বল মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। এখন এই যে মহাকর্ষ, এই মহাকর্ষ কথাটা আসলে কিভাবে, আমরা সেই সম্পর্কে একটু জানব। কথিত আছে একদিন বিজ্ঞানী নিউটন আপেল বাগানে বসে আছেন। এমন সময় একটি আপেল উপর থেকে নিচের দিকে পড়ল। তখন নিউটন চিন্তা করলো যে আপেলটি উপর থেকে নিচের দিকে পড়লো কেন, না পড়ে অন্য কোথাও তো যেতে পারত। তখন তিনি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্তে উপনীত হলেন যে শুধু আপেল নয়, এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণায় একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। তখন তিনি এই থেকে নাম দিলেন যে এই যে বলে আকর্ষণ করে, এই বলটাকে মহাকর্ষ বলে। অর্থাৎ মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। পরবর্তীতে তিনি এই মহাকর্ষ বল সম্পর্কেই একটি সূত্র আবিষ্কার করেন, যেটা নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। আমরা এখন সেই সূত্রটা সম্পর্কে আগে জানব। সূত্রের বিবৃতি, অর্থাৎ মহাকর্ষ যে সূত্রটা, সেই সূত্রটা কি? মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে, আর এই আকর্ষণ বলের মান বস্তু কণা দ্বারা, অর্থাৎ যে দুইটা আমরা বস্তু নিব সেই দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। ধরা যাক M1 এবং M2 দুইটা বস্তু, এরা পরস্পর d দূরত্বে অবস্থিত। এদের উপর পরস্পর F বলে আকর্ষণ করে। তাহলে নিউটনের সূত্র অনুযায়ী আকর্ষণ বলের মান বস্তু দুইটার ভরের গুণফলের সমানুপাতিক। তারপরে বলছে যে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সমানুপাতিক বললে গুণ আকারে পরিবর্তিত হয়, আর ব্যস্তানুপাতিক বললে ভাগ আকারে পরিবর্তিত হয়। তাহলে আমরা সূত্র এই দুইটাকে একত্রে করে আমরা লিখতে পারি F সমানুপাতিক M1 M2 d স্কয়ার। এই সমানুপাতিক প্রতীকটা উঠে গেলে এখানে একটা আমরা ধ্রুবক বসাই। এখানে যে একটি সমানুপাতিক ধ্রুবক, একে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়।
বা একে বিশ্বজনীন বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকও বলা হয়ে থাকে। এখন এই আমরা জি এর মাত্রা, একক এগুলো আমরা এখান থেকে নির্ধারণ করতে পারবো। তাহলে এই সমীকরণ থেকে আমার দেখা যাচ্ছে যে আকর্ষণ বল বস্তুর ভরের উপর নির্ভর করে আর এদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে, কিন্তু এদের আকৃতি, প্রকৃতি বা কোনো মাধ্যমের উপর নির্ভর করে না। তাহলে আমরা মহাকর্ষ বলের নির্ভরতা সম্পর্কেও জানলাম। এখন আমরা এই যে জি, এই জি এর সংজ্ঞা, মাত্রা, একক আমরা জানবো। আমরা এখান থেকে এই কথাটাও বলতে পারি যে বস্তু দুইটার ভর যদি দ্বিগুণ হয় তাহলে আকর্ষণ বলও দ্বিগুণ হবে। বস্তু দুইটার ভর যদি 3 গুণ হয় তাহলে আকর্ষণ বল 3 গুণ হবে। দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে বল হবে 4 ভাগের 1 ভাগ, মানে 1/4। দূরত্ব যদি 3 গুণ হয় তাহলে বল হবে 9 ভাগের 1 ভাগ। তাহলে আমরা মহাকর্ষ বল সম্পর্কে জানলাম, মহাকর্ষ সূত্র সম্পর্কেও জানলাম। এখন আমরা জি এর সংজ্ঞা এবং মাত্রা, একক সম্পর্কে জানব। আমরা যদি এখান থেকে জি এর মানটা বের করি, জি এর একক উপরে আছে এফ মানে বল, বলের একক নিউটন, ডি দূরত্ব, দূরত্বের একক মিটার, এখানে স্কয়ার আছে আমরা স্কয়ার দেব। নিচে বস্তু দুইটা বস্তু আছে, বস্তুর ভর কেজি, এখানে দুইটা আছে তাহলে কেজি স্কয়ার, অর্থাৎ আমরা নিউটন মিটার স্কয়ার পার কেজি, এটা হচ্ছে যে মহাকর্ষ ধ্রুবকের একক। এখন আমরা মহাকর্ষ ধ্রুবকের মাত্রা বের করব। প্রথমে আছে বল, বলের মাত্রা এম এল টি ইনভার্স 2, দূরত্ব, দূরত্বের মাত্রা এল স্কয়ার। নিচে আছে বস্তুর ভরের মাত্রা এম, এখানে দুইটা ভর আছে তাহলে আমরা লিখতে পারি এম স্কয়ার। তাহলে এখান থেকে লেখা যায় এল স্কয়ার, এল মানে এল কিউব, তারপরে উপরে একটা এম আছে, নিচে এম স্কয়ার আছে, এম দ্বারা এম স্কয়ার ভাগ করলে নিচে আরেকটা এম থাকে, মানে এম ইনভার্স 1, আর উপরে থাকে টি ইনভার্স 2। তাহলে এটা জি এর মাত্রা, এটা জি এর একক। এখন জি কাকে বলে, মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে, আমরা মহাকর্ষ ধ্রুবকের সংজ্ঞা এখন শিখব। বস্তু দুইটার ভর যদি আমি 1 কেজি ধরি, অর্থাৎ দুইটা বস্তুর ভর 1 কেজি, বস্তু দুইটা পরস্পর থেকে 1 মিটার দূরত্বে অবস্থিত, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি G = F, অর্থাৎ 1 কেজি ভরে দুইটি বস্তু পরস্পর 1 মিটার দূরত্বে স্থাপন করলে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। তাহলে আমরা মহাকর্ষ সম্পর্কে সম্পূর্ণ জানলাম। এখন আমরা অভিকর্ষ সম্পর্কে জানব। অভিকর্ষ কাকে বলে? আমরা যখন মহাকর্ষের সংজ্ঞা যখন বললাম যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বলকে মহাকর্ষ বলে, এখানে অভিকর্ষ তার মানে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু ধরে নিয়েছি। এখন অভিকর্ষের ক্ষেত্রে দুইটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয় তাহলে পৃথিবী আর অন্য একটা বস্তু, দুইটা পৃথিবী আর অন্য বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে, অর্থাৎ কোন বস্তুর উপরে পৃথিবীর আকর্ষণ বলকে অভিকর্ষ বলে। এখন আমরা অভিকর্ষ ত্বরণ সম্পর্কে জানবো। অভিকর্ষ ত্বরণ আমরা জানি যে
কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে অর্থাৎ বস্তুর যদি বেগের পরিবর্তন হয় তাহলে ত্বরণ ঘটে। তাহলে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণটা কি? অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। একে জি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা অভিকর্ষ ত্বরণের রাশিমালা বের করব। যেহেতু অভিকর্ষ বলের ক্ষেত্রে একটা পৃথিবী হবে আর একটা অন্য কোনো বস্তু হবে, তাহলে এম হচ্ছে পৃথিবীর ভর, আর এই এমটা হচ্ছে ভূপৃষ্ঠে বা এর নিকটে অবস্থিত কোনো বস্তুর ভর। বস্তু এবং পৃথিবী দুইটার কেন্দ্রে মধ্যবর্তী দূরত্ব ডি। এদের উপর অভিকর্ষ বল মানে আকর্ষণ বল এফ। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী আমরা এখন লিখতে পারি এফ সমান জি এম এম বাই ডি স্কয়ার। আবার নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, যেহেতু এটা হচ্ছে বস্তুর ভর, তার মানে এইটার উপরে পৃথিবীর আকর্ষণ বল অর্থাৎ অভিকর্ষ বল। আবার বস্তুটির যেহেতু ওজন আছে, তার মানে ওজনও অভিকর্ষ বল। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা এই বস্তুর ক্ষেত্রে লিখতে পারি F ইকুয়াল টু mg। এখন এই দুইটা সমীকরণ যদি আমরা এখন একত্রে করে লিখি, তাহলে আমরা লিখতে পারি mg g m m d স্কয়ার। উভয় পাশে বস্তুর ভর আছে, আমরা এটা যদি বাদ দিয়ে দেই তাহলে g ইকুয়াল টু gm বাই d স্কয়ার। আমরা এটা অভিকর্ষ ত্বরণের রাশিমালা পেয়ে গেলাম। এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে বস্তুর ভর m অনুপস্থিত, তার মানে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। জি মহাকর্ষ ধ্রুবক, এর একটা সুনির্দিষ্ট মান আছে, জি এর মান 6.673 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি। আর এম হচ্ছে পৃথিবীর ভর আছে, তাহলে এটা একটা ধ্রুবক, জিও ধ্রুবক, পৃথিবীর ভরও ধ্রুবক, তার মানে অভিকর্ষ ত্বরণ দূরত্বের উপর নির্ভর করে।
তার মানে অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, তার মানে স্থান ভেদে অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হয়। এখন আমরা পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব যদি r হয় বা পৃথিবীর ব্যাসার্ধ r হলে সেই ক্ষেত্রে আমরা d এর পরিবর্তে r লিখতে পারি। অর্থাৎ g = gm/r²। এখন তার মানে কি অভিকর্ষ ত্বরণ পৃথিবীর ভর, মহাকর্ষীয় দ্রব্যক এবং পৃথিবীর ব্যাসার্ধের সাহায্যেও প্রকাশ করা যায়। এখন আমরা দেখব যে g এর মান যেহেতু বলেছি স্থান ভেদে পরিবর্তিত হয়, তার মানে আমরা যদি একটা চিত্র যদি আমরা এখানে আঁকাই, মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চল, যদি আমরা এটা একটা পৃথিবী কল্পনা করি, এটা মেরু অঞ্চল, এটা বিষুবীয় অঞ্চল, তাহলে মেরু অঞ্চলে আমার ব্যাসার্ধের মান কম। মেরু অঞ্চলে ব্যাসার্ধের মান কম হলে তার মানে কি মেরু অঞ্চলে আমার জি এর মান সবচেয়ে বেশি। তাহলে মেরু অঞ্চলে আমার জি এর মান 9.83217 এত মিটার/সেকেন্ড স্কয়ার। এবং মেরু অঞ্চল থেকে যখন বিষুবীয় অঞ্চলের দিকে যায় তখন ব্যাসার্ধের মান বৃদ্ধি পায়, আর ব্যাসার্ধের মান বৃদ্ধি পেলে তার মানে অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে। তাহলে বিষুবীয় অঞ্চলে আমার জি এর মান 9.78039 মিটার/সেকেন্ড স্কয়ার। এখন ক্রান্তীয় অঞ্চলে জি এর মান 9.78 মিটার/সেকেন্ড। তার মানে আমরা ক্রান্তীয় অঞ্চলের এই মানটা পাই। হিসাবের সুবিধার জন্য জি এর আদর্শ মান হিসাবে আমরা জি এর মান 9.8 এটা ধরেই আমরা হিসাব করি। এখন আমরা আরেকটু জিনিস দেখব এখানে। এখন এই সমীকরণ থেকেই ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোন স্থানে মানে এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অর্থাৎ উচ্চতর কোন স্থানে অথবা পৃথিবীর কেন্দ্র থেকে r+h দূরত্বে কোন স্থানের অভিকর্ষ ত্বরণের মান আমরা এই সমীকরণ থেকে লিখতে পারি g = gm/r+h²। এটা কখন হবে? এটা পৃথিবীর কেন্দ্র থেকে r+h দূরত্বে অথবা ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোন স্থানে গেলে তখন অভিকর্ষ ত্বরণের মান এটা হবে। আচ্ছা, এখন আমরা দেখব পৃথিবীর কেন্দ্রে এবং
চাঁদে জি এর মান কত হবে? পৃথিবীর কেন্দ্রে, ভূপৃষ্ঠের দূরত্ব বা ব্যাসার্ধ পরিমাপ করা হয় পৃথিবীর কেন্দ্র থেকে। তাই পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব বা ব্যাসার্ধ নির্ণয় করা যায় না। তাহলে সেই ক্ষেত্রে আমরা 1 নম্বর এই সমীকরণ থেকে, তার মানে আমার কোনো ব্যাসার্ধ নেই, তার মানে 0, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0। আবার পৃথিবী থেকে চাঁদ যেহেতু অনেক দূরে, তার মানে জি এর মান প্রায় শূন্যের কাছাকাছি, মানে শূন্য হিসেবেই আমরা ধরে নিতে পারি। তাহলে সেই ক্ষেত্রেও আমার চাঁদে জি এর মান 0 হবে। আবার আমরা পৃথিবীর কেন্দ্রে এবং চাঁদে কোনো বস্তুর ওজন কত হবে? ভূপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে উঠা যায় তখন অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে, আবার ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে গেলে অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে, প্রায় শূন্যের কাছাকাছি হয়। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান যেহেতু 0, তাই পৃথিবীতে কোনো বস্তুর ওজন 0 হবে, চাঁদের ক্ষেত্রেও 0 হবে। তাহলে আমরা অভিকর্ষ ত্বরণের রাশিমালাও বের করলাম। এখন আমরা আরেকটু বিষয় আরেকটু আলোচনা করব। এটা একটা বস্তু, এই বস্তুটা পি, এই বস্তুটা এম, টেবিলের উপরে একটা বস্তুকে রাখলাম, টেবিলের কিনারা ঘেঁষে আর একটা বস্তু রাখলাম। এই বস্তুটা নিচের দিকে ক্রিয়াশীল আর এই বস্তুটা ডান দিকে ক্রিয়াশীল। তাহলে এই বস্তুর উপর বল F2 = m2g, m বস্তুর উপরে বল F1 m1g, দুইটা বল যে আমার এই বস্তুর উপরে ত্বরণ F1 = m1a, অর্থাৎ দুইটা বল যেহেতু সমান, তাহলে আমরা এটা বলতে পারি m1a m2g। তাহলে a এর মানে ত্বরণ আমরা যদি বের করি m2/m1/2g, আমরা এই বস্তুটার ত্বরণ বের করলাম। এখন আমরা যদি এখানে আরেকটা বস্তু যদি আমরা ধরে নিই m1 m2 m3, তাহলে এই বস্তুটার ত্বরণ কত হবে? অর্থাৎ a = f/m, f মানে হচ্ছে, তার মানে এই বস্তুটার ত্বরণ তিনটা বস্তুর ভর, মানে ভরটা হবে আমার তিনটা বস্তুর যোগফল। তাহলে আমার এই বস্তুটার ত্বরণ বের হয়ে গেল। এখন আমি এটা মুছে দিলাম। একটি পুলিশ সাহায্যে দুইটা বস্তু ঝুলিয়ে দিলাম। এই বস্তুটি যে ত্বরণে নিচে নামবে, এই বস্তুটি ঠিক সেই ত্বরণে উপরের দিকে উঠবে। তাহলে এই বস্তুর উপরে বল কত হবে সেটা আমরা বের করব। F1 m1g - a, আর এই বস্তু উপরের দিকে উঠবে, মানে এটা নিম্নমুখী বল, এটা ঊর্ধ্বমুখী বল। F2 = -2g + a, এখানে এই যে মাইনাসটা হয়েছে ঊর্ধ্বমুখী বলের কারণে, আর এখানে যেহেতু a ত্বরণে নিচের দিকে নামছে আর এখানে a ত্বরণে উপরের দিকে উঠতেছে, এই জন্য এখানে এটা প্লাস হয়েছে। এখন এই দুইটা বল যদি আমরা একত্রিত করে লিখি,
অর্থাৎ এটা নিচের দিকে উঠতেছে, এটা উপরের দিকে উঠছে, তার মানে একটা অপরটার বিপরীত। তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এখানে মাইনাস হবে, তার মানে আমরা যদি এখানে মাইনাস মাইনাস দিই তাহলে প্লাস দিই, m1g m1a m2g প্লাস m2a, যেগুলো যদি আমরা একদিকে নিয়ে আসি, m1 মাইনাস m2 m1 m1 প্লাস m2a, তাহলে যদি আমরা এখান থেকে a এর মানটা বের করি, আমরা ত্বরণ বের করলাম। অর্থাৎ এই বস্তুটি যে ত্বরণে নিচে নামবে, এই বস্তুটি ঠিক সেই ত্বরণে উপরের দিকে উঠবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার ক্লাস আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমরা সবাই আমার এই বল মানে তৃতীয় অধ্যায়ে আমার যে পড়ার সম্পূর্ণ যে লেকচারটা, আশা করি তোমরা সবাই উপভোগ করেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।